এটাকে আমরা বলি ইভেন্ট ডিটেকশন। ইভেন্ট মানে বায়োলজিক্যাল ইভেন্ট ডিটেকশন, যে কোনো ঘটনা যদি ঘটে বায়োমেডিক্যাল সিগনালে, সেই সিগন্যাল থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা যে কখন ঘটনাটা ঘটলো, এবং এই ঘটনার সাথে রিলেট করা ফিজিওলজিক্যাল প্রসেস। যেমন এক্সাম্পল আমরা এখানে দিয়েছি ইসিজি, ইইজি, হার্ট সাউন্ড। তাহলে ইসিজি কখন আমরা পাই, এখানে আমরা ডিটেল লিখি না, কারণ অনেক সময় চলে যাবে বা অনেক টাইম লাগবে। এটা তোমরা জানো যে আমাদের হার্টের মধ্যে 4টা চেম্বার আছে, তাই না? উপরে 2টা অ্যাট্রিয়াম বলে, নিচে 2টাকে ভেন্ট্রিকল বলে। তো এরা যখন এক্সপান্ড করে বা স্কুইজ করে, এগুলো প্রত্যেকটাই ঘটনা। এই ঘটনার ফলে আমাদের ইসিজি তৈরি হয়। ব্রেনের মধ্যে এরকম অনেক ঘটনা ঘটে, তার জন্য আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাই, যেটাকে আমরা ইইজি বলি। হার্টের মধ্যে হার্ট সাউন্ডসটা হচ্ছে হার্ট বাল্বের মুভমেন্টের জন্য। ব্লাড যখন তোমার মুভ করে ফ্রম ওয়ান চেম্বার টু দি আদার, তারপরে তোমার লাংসে যায় আবার ফিরে আসে, এই সময় যদি তোমার এটাকে কি বলে, তো ফ্লুইড ফ্লোয়ের যখন একটা অবস্ট্রাকশন হয়, অর্থাৎ বাল্ব গুলো যদি ঠিক না থাকে ঠিক মতো, তাহলে একটা টার্বুলেন্ট তৈরি হয়, ফ্লুইড টার্বুলেন্ট তৈরি হয়, সেই কারণে শব্দ তৈরি হয়। এখান থেকে আমরা দেখি হার্টের অবস্থা বুঝতে পারি। তো এই প্রত্যেকটাই হলো ঘটনা। তাহলে এই ঘটনাটা বুঝতে হলে আগে যে ইপোক, যে কি কারণে এই সিগন্যালটা তৈরি হলো, এই ঘটনাটাকে বলে ইপোক বা ইভেন্ট। ইভেন্ট ডিটেক্ট যদি করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ইভেন্টের সাথে ওই ফিজিওলজিক্যাল প্রসেসের সম্পর্কটা কি। তাহলে ফিজিওলজিক্যাল প্রসেসে কি ঘটনা ঘটেছে, ঠিক মতো ঘটেছে কি ঘটে না, কেমন। এই জন্য ইভেন্ট ডিটেকশন বা ইপোক ডিটেকশন ইন বায়োমেডিক্যাল সিগন্যাল অ্যানালাইসিস, এটা ইম্পর্টেন্ট। তো আমরা এখানে মূলত ওই অনেকগুলো আছে রিয়েল লাইফে, তো আমরা সবগুলো তার পড়তে পারবো না, সম্ভাবনা কোনোদিন। আমরা শুধু ইসিজির কয়েকটা নিয়ে আলোচনা করব। আমরা ইজির কথা চিন্তা করছিলাম, কিন্তু সেটাও অনেক বড়। হার্ট সাউন্ড নিয়ে আমরা রিসার্চ করি, সেটাও অনেক বড়, সেটা তো আমরা এখানে আনতে পারবো না। আসলে আমাদের উদ্দেশ্য হলো যে ইপোকটা কিভাবে হয়, উদ্দেশ্যটা কি, কিভাবে এগুলো অ্যালগোরিদম ইউজ করে এই কনসেপ্ট গুলো মোটামুটি বুঝে ফেলা। অতএব তুমি যখন যেখানে অ্যাপ্লাই করো, বিং এটা হার্ট সাউন্ড যদি আমাদের সাথে রিসার্চ করো, তাহলে আমরা নতুন সিস্টেম বানিয়ে ফেলছি প্রায়। সেখান থেকে আমরা অটোমেটিক্যালি হার্ট প্রবলেম ডিটেক্ট করতে পারবো। একইভাবে ইজি টু ভেরি কমপ্লেক্স, কারণ বুঝতেই পারো ব্রেনে কত রকম ঘটনা আছে, ভেরি কমপ্লেক্স, বাট স্টিল উই ক্যান অ্যাসেস। তো এখানে আমরা ইসিজি নিয়ে শুরু করছি। ইসিজি ওখানে লিখেও দিয়েছি মোটামুটি, যে ওই আমার হার্টের কম্পোনেন্টস কি কি আছে। লেফট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, এসএ নোড, এস হলো সাইনো অ্যাট্রিয়াল নোড, ওকে, সাইনো অ্যাট্রিয়াল নোড। তারপরে বাল্ব আছে তোমার ট্রাইকোস্পিড বাল্ব, মিট্রাল বাল্ব, অ্যাওর্টিক বাল্ব, পালমোনারি বাল্ব, ওকে। তাহলে তোমাদের ইন্টারমিডিয়েটে যারা বায়োলজি, যারা আমার থেকে ভালো জানো, আর যাদের ছিল না তাদেরও একটু মনে করার চেষ্টা করো। উপরে দুটো থাকে অ্যাট্রিয়াম, লেফট অ্যান্ড রাইট, আর নিচে দুটো ভেন্ট্রিকল। তাহলে অ্যাট্রিয়াম যদি যখন স্কুইজ করে, তখন অ্যাট্রিয়াম থেকে ব্লাড চলে যায় ভেন্ট্রিকলে, আর ভেন্ট্রিকল যখন স্কুইজ করে, তখন তার দুটো রাস্তা আছে। একটা হলো তোমার লাংয়ে চলে যায় ফর অক্সিজেনেশন, আবার লাং থেকে ফিরে আসে অ্যাট্রিয়ামে, ওই অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায়, লেফট ভেন্ট্রিকল। সেই ভেন্ট্রিকল আবার যখন স্কুইজ করে, তখন তোমার আর্টারি দিয়ে সারা বডিতে চলে যায়। তাহলে বেসিক্যালি অ্যাট্রিয়াম দুটেই স্কুইজ করে, ভেন্ট্রিকল স্কুইজ করে। ওর উদ্দেশ্য হলো যে ব্লাড বডি থেকে আনা, এটাকে লাংসে নেওয়া, অক্সিজেন পাওয়া, অক্সিজেন পাওয়ার পরে আবার সারা শরীরে ছড়িয়ে দেওয়া, ওকে। আর এই বাল্বগুলো ফ্লোটা কন্ট্রোল করে। কারণ ধরো আমরা যদি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে যেতে আমরা যদি চাপ দেই, তাহলে কি হবে, আমরা চাই ব্লাডটা ভেন্ট্রিকুলে যাক, অন্যদিকে না যাক। তাহলে ওই বাল্বটা খুলতে হবে ঠিক মতো, আর অন্য বাল্বগুলো বন্ধ হয়ে যেতে হবে। ভেরি কমপ্লেক্স সিস্টেম, বাট ইট ওয়ার্কস অটোমেটিক্যালি। দ্যাট ইজ ইন্টারেস্টিং, যে প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করছে। ওখানে আমরা দুইটা শব্দ প্রায় বলি, ডায়াস্টোলিক বা সিস্টোলিক। এখানে আমি লিখেও দিয়েছি, রেস্টিং বা ফিলিং ফেজ অফ কার্ডিয়াক চেম্বার। চেম্বার বলতে যে কোনোটা বোঝায়, অ্যাট্রিয়াম হোক অথবা ভেন্ট্রিকল হোক। তো ভেন্ট্রিকলকে আমরা টার্গেট করি, কারণ ওখান থেকে আসলে কিন্তু ব্লাডটা বডিতে ছড়িয়ে পড়ে, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ভেন্ট্রিকলটা, লেফট ভেন্ট্রিকল যদি আমার উইক থাকে, ও যদি ঠিক মতো পাম্পিং না করতে পারে, প্রেশার না করতে পারে, তাহলে আমার ব্লাড বডিতে ঠিক মতো যাবে না, প্রেশার ঠিক থাকবে না, ওকে। আর কন্ট্রাক্টিং অফ পাম্পিং ফেজ, এটাকে বলে সিস্টোল।
ওটা হয়তো ডাক্তারদের জানলে খুব ভালো, আমাদের খুব একটা না, বা স্টিল আমরা একটু বেসিক আইডিয়াটা নিয়ে নিলাম। ছবি দেখো আমি হাতে এঁকেছি, টিপিক্যাল ইসিজি ওয়েভ। দেখো এখানে কি কি আছে লিখেও দিয়েছি। দেখা যাচ্ছে একটা পি আলা ওয়েভ আছে, পি ওয়েভ, তারপরে একটা কিউ আছে, পি আর কিউ এর মধ্যে একটু গ্যাপ আছে, ওইটাকে বলে পি কিউ সেগমেন্ট। জেনারেলি স্ট্রেট লাইনের মতো হয়, শিফটও থাকতে পারে, বেস লাইন শিফট বলে। এটা যখন হার্ডওয়্যার দিয়ে কালেক্ট করা হয়, সফিস্টিকেটেড হার্ডওয়্যার না হলে এটা কখনো আস্তে আস্তে উপর দিকে চলে যায়, কখনো নিচ দিকে চলে যায়, শিফট হয়, কিন্তু আইডিয়ালি এটা মোটামুটি একটা স্ট্রেট লাইন থাকার কথা। তারপরে হচ্ছে কিউআরএক্স ওয়েভ বলে, কিউআরএস কমপ্লেক্সও বলে, কিউআরএস কমপ্লেক্স ওয়েভও বলে। তাহলে এটা দেখতে পারতেছো অনেক সময় ডাইফেজিক বা ট্রাইফেজিক হয়, অর্থাৎ হলো দেখো পি এর থেকে আমরা যদি এটা বেস লাইন টানতাম তাহলে কিউটা নেগেটিভ, পিটা পজিটিভ, কিউটা কিন্তু বেস লাইন নেগেটিভ, আবার আরটা পজিটিভ, আবার এসটা নেগেটিভ। এই জন্য এটা অনেক সময় ট্রাইফেজিক বলে, যে নেগেটিভ পজিটিভ নেগেটিভ। আর আমরা বাইফেজিক বলি যে পজিটিভ একবার নেগেটিভ একবার। তাহলে এটা থেকে মোটামুটি বোঝা যায় যে কিউআরএসটা ঠিক মতো আছে কিনা। এখন টিপিক্যালি এটা হওয়ার কথা ট্রাইফেজিক, যদি কখনো কখনো বাইফেজিক হয়ে যায় হার্টের প্রবলেমের জন্য। ঠিক আছে, তাহলে আরেকটা হলো এসটি সেগমেন্ট। পরে দেখতে পাচ্ছি এস, এরপর একটা স্লাইট টি ওয়েভ দেখতে পাচ্ছি। ওকে, তাই না? তাহলে আমরা এস এবং টি এর মধ্যে মোটামুটি একটা স্ট্রেট লাইন থাকে, ওইটাকে আমরা বলি এসটি সেগমেন্ট। তারপরে অবশ্যই একটা ছোট্ট অ্যামপ্লিটিউডের লম্বা ধরে ওয়েভ থাকে, ওইটাকে বলে টি ওয়েভ। ওকে, তাহলে এগুলো হচ্ছে বলতে পারি আমরা ভেরিয়াস কম্পোনেন্টস অফ দি টিপিক্যাল ইসিজি সিগন্যাল বা ওয়েভ। সিগন্যালই বলি জেনারেলি, বা ওয়েভ বলি, আসলে ইসিজি সিগন্যাল আমরা বেশি নামে পরিচিত আর কি। তাহলে আমরা কি পেলাম, একটা ইসিজি সিগন্যাল কি কি আছে, পি ওয়েভ আছে, পি কিউ সেগমেন্ট আছে, কিউআরএস ওয়েভ বা কিউআরএস কমপ্লেক্স আছে, এসটি সেগমেন্ট আছে, টি ওয়েভ আছে। এগুলোর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আসলে আমরা হার্টের কিছু কিছু সমস্যা আমরা ধরতে পারি। তো এটা ধরার আগে আমাদের আসলে আমরা একটু দেখতে চাই কোনটার কারণে পি ওয়েভ আসলো, কোনটার কারণে কিউআরএস আসলো, কি কারণে এসটি বা টি সেগমেন্ট হলো। তাহলে আমরা বুঝতে পারবো যে পিটা থাকলে কি, না থাকলে কি, বেশি হলে কি, কম হলে কি, কিউআরএস উল্টায় গেলে কি, সোজা হলে কি, ইত্যাদি ইত্যাদি। ওকে, এই জন্য এটা একটাকে আমরা বলি ইপোক, মানে ঘটনা। তাহলে দেখো প্রথমে আমরা একটু পি ওয়েভ বলি। পি ওয়েভটা হচ্ছে ডিউ টু দি কন্ট্রাকশন অফ দি অ্যাট্রিয়াম ট্রিগার্ড বাই দি এসএ নোড ইম্পালস। এটা যেটা হয় এসএ নোডের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হয়, ট্রিগার পালস তৈরি হয়, ওইটাই অ্যাট্রিয়ামের কে কন্ট্রাক্ট করায় ফেলে, মাসেলকে কন্ট্রাক্ট করে, ফলে অ্যাট্রিয়াম থেকে ব্লাড তোমার ভেন্ট্রিকুলে যায়। এটা একটু স্লো প্রসেস, আল্লাহ ইচ্ছা করে এটা বানিয়ে দিয়েছে যাতে আস্তে আস্তে ঠিক মতো ব্লাডটা ভেন্ট্রিকুলে প্রবেশ করতে পারে। কি বৈশিষ্ট্য তার, মোটামুটি টেম্পারেচার, আমরা অত ডিটেলস ডিসক্রিপশনে যাইনি। তাহলে আমরা এটা ক্যারেক্টারিস্টিক্স গুলো বোঝার দেখছি আর কি। কিরকম হয়, অ্যাম্পলিটিউড 0.1 থেকে 0.2 মিলিভোল্টের মতো হয়, বাচ্চাদের বেলায় একটু কম হয়। এটা ডিউরেশন বা লেন্থ মোটামুটি 80 মিলি সেকেন্ডের মধ্যে হয়। তাহলে পি ওয়েভ ইজ এ অ্যাকশন অফ কন্ট্রাকশন অফ দি অ্যাট্রিয়াম, সো এটা একটা ঘটনা, ইপোক মানে ঘটনা। ওকে, পিকিউ সেগমেন্ট আচ্ছা নন ইভেন্ট বা নন ইপোক, তার মানে এটা কোনো ঘটনার জন্য না, কিছুই হচ্ছে না, সুতরাং কিন্তু সময়ের সাথে সাথে আমার একটা ভ্যালু দেখাবে, জিরো হোক, সেই জন্য এটাকে বলে নন ইভেন্ট বা নন ইপোক ফেজ, পিকিউ সেগমেন্ট। ওকে, এখানে একটা এবি নোড, ভেন্ট্রিকুলার নোড বললে আর কি, ডিলেজ দ্য কন্ট্রাকশন অফ দি ভেন্ট্রিকল। গুড, এটা হলো এস এর নোড থেকে যে ইম্পালসটা আসে আল্লাহর সিস্টেমের মধ্যে, এবি নোডের মধ্যে এসে আটকায় যায়, ডিলে হয়। ডিলের উদ্দেশ্যটাই হলো যাতে অ্যাট্রিয়াম পুরোপুরি কন্ট্রাক্ট করে পুরো ব্লাডটা ভ্যাট্রিয়ামে দিতে পারে, নাহলে একই সাথে হলে অ্যাট্রিয়ামও কন্ট্রাক্ট করে যাবে, ভেন্ট্রিকুলো কন্ট্রাক্ট করবে, তাহলে তো পাম্পিংটা ঠিক মতো হলো না, সিনক্রোনাইজড হলো না। সেজন্য এস এ নোড থেকে যে পালসটা আসে ওটা এবি নোডের মধ্যে আটকে পড়ে ফর ফিউ মিলি সেকেন্ড। এই সময়ই ওই ব্লাডটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে যায়। এবার ভেন্ট্রিকুলে যেহেতু গেছে, এবার ভেন্ট্রিকুল কন্ট্রাক্ট করবে, তাহলে ওই পিকিউ সেগমেন্ট হয় অ্যাবাউট, দেখতে এরকম আমরা লিখছি 80 মিলি সেকেন্ডের মতো হয়। ইট ইজ এ বেস লাইন অ্যান্ড আইসোইলেকট্রিক। বেস লাইন মানে এটা আইডিয়ালি হওয়ার কথা স্ট্রেট লাইন, আইসোইলেকট্রিক মানে একই লেভেলে থাকবে।
মানে হয় পজিটিভ যদি থাকে, কখনো কখনো নেগেটিভ হয়, শিফটিং হয়ে যায়। এটা হচ্ছে সার্কিটের যদি নয়েজ কানেকশন প্রবলেম থাকে তাহলে একটু শিফট আপ অ্যান্ড ডাউন হয়। কিন্তু এরকমই থাকার কথা যে হয় স্লাইটলি পজিটিভ থাকলে থাকুক অথবা স্লাইটলি নেগেটিভ থাকলে থাকুক, আইডিয়ালি জিরো থাকার কথা। কিন্তু এরকম হবে না কিছু পজিটিভ কিছু নেগেটিভ। যদি হয় তাহলে হয় একটু প্রবলেম আছে অথবা তোমার সার্কিটের গন্ডগোল আছে। কেমন? তাহলে পিকিউ সেগমেন্ট হচ্ছে নন ইভেন্ট, নন ইপোক, এর ডিউরেশন অ্যাবাউট 80 মিলি সেকেন্ড, এটা বেস লাইন বরাবর থাকার কথা এবং আইসি ইলেকট্রিক হবে। তাহলে আমরা পেজ 2 তে চলে যাই। পেজ 2 তে আমরা দেখছি কিউআরএস ওয়েভ বা কিউআরএস কমপ্লেক্স। এটি হচ্ছে মোটামুটি আসলে ইম্পর্টেন্ট। তাহলে এটি একটি ঘটনা। কি কি ঘটনা হয়? শার্প কন্ট্রাকশন অফ ভেন্ট্রিকুলার মাসল। তাহলে ভেন্ট্রিকুলার মাসল যখন ফার্স্ট কুইক কন্ট্রাক্ট করে তখনই আমার কিউআরএস কমপ্লেক্স সিগন্যালটা আমরা পাই। তাহলে তুমি এখানে ছবিতেও দেখো, আগের ছবিতে যদি মনে থাকে যে কিউআরএস এর অ্যাম্পলিটিউডটা অন্যদের থেকে অনেকখানি বেশি। যেমন এখানে আমরা লিখে দিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 1 মিলিভোল্টের মতো হয়। তাহলে আগেরটা ছিল 0.1, যেমন পি ওয়েভ টি ওয়েভের ছিল 0.1 বা 0.2 মিলিভোল্ট, এটা হলো 1 মিলিভোল্ট, প্রায় 10 গুণ বেশি। ডিউরেশন 80 থেকে 100 মিলি সেকেন্ডের মতো হয়। এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো ডিটেল। এরপরে এটা হলো এসটি সেগমেন্ট, এটাও আইসোইলেকট্রিক হওয়ার কথা, অর্থাৎ টিপিক্যালি একটু পজিটিভ ভ্যালু থাকে, নর্মালি ফ্ল্যাট, হ্যাঁ না ফ্ল্যাটই থাকে, ডিউরেশন 100 থেকে 200 মিলি সেকেন্ড। এটা নন ইভেন্ট, অর্থাৎ এই সময় আমরা কোনো এফেক্টিভ ঘটনা দেখি না। ওকে, যদিও এই সময় তোমার অ্যাট্রিয়ামটা রিল্যাক্স করতে থাকে, কিন্তু রিল্যাক্সের সময়টা আসলে খুব একটা ঘটনা বলে না, তখন ব্লাড ফিল আপ হয়। আর ওটার ভ্যালু যেহেতু ইলেকট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিছুই থাকে না, আর হ্যাঁ ওকে, সেই কারণে এটাকে আমরা নন ইভেন্ট বলি ওই পয়েন্ট অফ ভিউ থেকে। হবে এখানে একটা পয়েন্ট আমরা দিয়েছি, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বা যদি ইনফ্রাকশন থাকে তাহলে এসটি সেগমেন্ট অনেক সময় ডিপ্রেসড হয় বা এলিভেটেড হয়। মানে ও থাকার কথা নর্মালি বেস লাইন বরাবর, বেস লাইন থেকে যদি অনেকখানি উপরে উঠে যায় অথবা নিচে চলে যায় তাহলে বুঝতে হবে যে এইখানে একটু প্রবলেম রয়ে গেছে, দ্যাটস রিলেটেড টু মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয়েছে বা ইনফ্রাকশন যেটা বলে, অনেক সময় আমরা যে হার্ট প্রবলেমের কথা বলি এটাকে এটা বলে ইসকেমিয়া বলে, অথবা ইনফাকশন বলে, আসলে হার্ট অ্যাটাক টাইপের কিছু একটা হয়েছিল, স্মল, খুব বেশি এটা তো আর বাঁচতো না, অল অ্যামাউন্ট, স্মল অ্যামাউন্ট হয়েছে। তারপরে লাস্ট ফেজটাকে বলা হচ্ছে টি ওয়েভ। ওকে, এটাকে বলে অ্যাকশন পটেনশিয়াল অফ দি মাস ভেন্ট্রিকুলার মাস্কুল, অর্থাৎ ভেন্ট্রিকুল এখন রিল্যাক্স করতেছে, আগে যে কন্ট্রাক্ট করছে, কন্ট্রাক্ট করে তখন সে আবার আস্তে আস্তে আগের জায়গায় ফিরে যাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে পরের সাইকেলে কন্ট্রাক্ট করার জন্য। এটা হলো অ্যাম্পলিটিউড, তুমি দেখো 0.1 থেকে 0.3 মিলিভোল্ট, ডিউরেশন 120 থেকে 160 মিলি সেকেন্ড হয়। এখানে একটা কথা লিখছি, টি ওয়েভ ইলুসিভ অফেন অবস্কিউর। তুমি যদি ভালো করে ইসিজি দেখো অনেক সময় একটু দেখা যায়, অনেক সময় দেখাও যায় না, খুব একটা বোঝাও যায় না। তাহলে আসলে এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কিউআরএস ওয়েভ, কারণ তুমি দেখো বাকি সব ওয়েভ বা সেগমেন্টের মধ্যে কিউআরএস এর অ্যাম্পলিটিউড অনেক বেশি এবং ডিউরেশন মোটামুটি 80 থেকে 100 মিলি সেকেন্ড। তাহলে যদি আমরা ডেরিভেটিভ নেই ভোল্টেজ ভার্সাস টাইম, তাহলে এইখানে ভ্যালুটা অনেক বেশি, তুমি ছবিতে ইসিজি ছবিতেও দেখেছো শার্প চেঞ্জেস আছে। তাহলে যে ইঞ্জিনিয়ার হিসাবে আমরা বুঝতেই পারি যে যদি আমরা পুরো সিগন্যালের গ্রেডিয়েন্ট নেই তাহলে ঠিক এই জায়গাটা খুঁজে পাবো, কারণ এখানে গ্রেডিয়েন্ট খুব বেশি। সেই জন্য ইসিজি সিগন্যাল অ্যানালাইসিস করার জন্য সব সময় প্রথমেই বের করতে হয় কিউআরএস, কারণ কিউআরএস পেয়ে গেলেই তখন তুমি কিন্তু খুঁজে পাবো পিছনের বা সামনের গুলো। এরকম যদি কিউআরএস আমরা প্রপারলি ডিটেক্ট করতে পারি তাহলে আমরা জানি তার মোটামুটি একটু আগে থেকে শুরু করে 80 মিলি সেকেন্ড বা 100 মিলি সেকেন্ড থাকবে পিকিউ সেগমেন্ট। এরপরে যদি একটু হাই ভোল্টেজ থাকে, স্লাইটলি থাকে, তাহলে এটা পি ওয়েভ। আর কিউআরএস এর পরে যদি ফ্ল্যাট যে অংশটা মোটামুটি থাকবে এটা এসটি সেগমেন্ট। তারপরে যদি স্লাইড একটা ওয়েভ পাই তাহলে ওটা টি ওয়েভ। সেই জন্য প্রত্যেক অ্যালগোরিদমেরই প্রথম কিউআরএস ডিটেক্ট করে তারপরে এইসব অ্যালগোরিদম, যেটা আমি একটু আগে বললাম যে আমরা মোটামুটি জানি যে তার পিকিউ সেগমেন্টের ডিউরেশন কিরকম হয়, পি এর ডিউরেশন কিরকম হয়, অ্যাম্পলিটিউড উইথ রেসপেক্ট টু পিআরএস কিরকম হয়, একইভাবে এসটি সেগমেন্টের ডিউরেশন কিরকম হয়,
ঠিক আছে, টি ওয়েভের ডিউরেশন কিরকম হয় এবং কিউআরএস এর তুলনায় ভোল্টেজ কিরকম হয়, তাহলে এই কনসেপ্ট থেকে তখন আমরা বাকিগুলো ধরতে পারি, মানে ক্যালকুলেট করতে পারি বা এস্টিমেট করতে পারি। না হলে এর অনেক বেশি হয়ে যায়, কারণ ওই ভোল্টেজ গুলো পরিমাণেও কম, অনেক সময় খুবই কম থাকে। তাহলে আমাদের মোট উদ্দেশ্য এখন হচ্ছে আসলে কিউআরএস ডিটেক্ট করা ফ্রম দি নর্মাল ইসিজি সিগন্যাল। এখানে অনেকগুলো অ্যালগরিদম আছে, দেখো আমরা লিখেছি বালদা ইটিএল। ইটিএল মানে তার সাথে আরো তিনজন আছে, কমপক্ষে দুইজন আছে, আরো দুজনের বেলায় এন লেখে। যেমন তুমি দেখো 3 নম্বর লিখছি মার্তিয়ান রঙ্গরাজ, এর রঙ্গরাজ এই বইটা লিখেছে যেখান থেকে আমরা নিয়েছি। তো বালদা ইটিএল মানে বালদার সাথে আরো কমপক্ষে দুইজন আছে, বেশিও থাকতে পারে। তারপরে দেখো আমরা লিখছি এলস্ট্রম অ্যান্ড টমকিন্স, এই দুজনে মিলে একটা অ্যালগরিদম বের করেছিল এটার জন্য। মার্তি আর রঙ্গরাজ মিলে একটা বের করেছে, আর প্যান অ্যান্ড টমকিন্স মিলে একটা বের করেছে। এই 4টে অ্যালগরিদমের নাম আমরা দিয়েছি। তুমি খেয়াল করে দেখো, টিক মেরেছি 1, 3, 4 মেরেছি ডাবল, তাই না? অর্থ হলো যে আমরা বালদাটা একটু পড়বো, কারণ এটা প্রথম শুরু হয়েছিল, প্রথম তারা কাজ করেছিল, সুতরাং প্রথম আইডিয়াটা আমরা ওখান থেকে নেব। অ্যালস্ট্রম, টপকিন্স আর মার্তি রঙ্গরাজ প্রায় একই রকম, সেজন্য আমরা এখান থেকে একটা পড়বো। আর প্যান টপকিন্সটা সবসময় ব্যবহার করা হয় আজকাল, আজকাল মানে গত 20-30 বছর থেকে, সেই জন্য ওইটাকে আমরা পড়বো, এই জন্য ওটাকে আমি ডাবল টিক দিয়েছি। ঠিক আছে, আমরা তাহলে আগাবো। জি স্যার। ওকে, তাহলে আমরা বালদা অ্যালগরিদমটা দেখতে চাচ্ছি। তাহলে এখানে দেখো, এটা কিন্তু মনে রাখতে হবে, খুব বেশি লজিক আমার তোমার মতো হবে না, কারণ তখনকার তার যা জ্ঞান ছিল সে অনুসারে সে যে অ্যালগরিদমটা বানিয়েছিল সেটাকে আমরা ফলো করছি। তার মানে এই না যে ওটা ঠিক হয় নাই, ঠিক যদি সব হয়েই যেত তাহলে তার পরের ইমপ্রুভমেন্টের কিছু নাই। সুতরাং এটা মনে রাখতে হবে যে অনেক কিছু এখানে একটা মুখস্থর বিষয়, উনি যা করেছিল সেটাই বালদা অ্যালগরিদম, এখানে আমার তোমার জ্ঞান অ্যাপ্লিকেশনের কিছু নেই। তাহলে ও কি করেছিল, ওই সিগন্যাল ওয়াজ ফিল্টার্ড উইথ 8 অর্ডার কোয়ার্টার ওয়েভ লো পাস ফিল্টার, তার কাট অফ ফ্রিকোয়েন্সি ছিল 90 হার্টজ। তারপর সে ডাউন স্যাম্পল করে বাই ফ্যাক্টর অফ 5, অর্থাৎ প্রথমে হাই ফ্রিকোয়েন্সি এই তোর ফিল্টারিং করেছে, করে তারপর আবার ডাউন স্যাম্পল করেছে, আর জানে যে ওর ফ্রিকোয়েন্সি বেশি নাই। ফিল্টার উইথ নচ ফিল্টার 60 হার্টজ, কারণ আমেরিকান বোধহয়, সেই জন্য তুমি জানো যে আমাদের লাইন ভোল্টেজ আমেরিকাতে হচ্ছে 60 হার্টজ, ইউরোপে বোধহয় 60 হার্টজ, কিন্তু বাংলাদেশে হচ্ছে 50 হার্টজ। এটার উদ্দেশ্য ছিল যে তুমি ইসিজি যে মাপবা, যে যন্ত্র ব্যবহার করে ইসিজি অ্যাম্পলিফায়ার, এটাতে কানেকশন থাকবে বা ওটা পাওয়ার সাপ্লাই নিবে তোমার লাইন ভোল্টেজ থেকে। যেহেতু লাইন ভোল্টেজ অনেক 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 বেশি কম্পেয়ার টু দি সিজি ভোল্টেজ, তাহলে ওটা কিন্তু চলে আসার সম্ভাবনা বেশি। সেই জন্য একটা নচ ফিল্টার ব্যবহার করা হয়েছিল উইথ 60 হার্টজ, কারণ ওদের লাইন ফ্রিকোয়েন্সি 60 হার্টজ, আমাদের বেলায় এটা ডিজাইন করতে হবে ফর 50 হার্টজ। আর সিগন্যালের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নিয়েছিল উনি 200 হার্টজ। এটা অবভিয়াসলি বুঝতেই পারো, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 200 হার্টজ মানে ধরে নিয়েছে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ দি সিজি 100 হার্টজ, তাও থাকে না, সাধারণত 60-70 হার্টজ আছে, তবুও সেফটি ফ্যাক্টরের জন্য হয়তো সে 200 নিয়েছিল। আমরা অনেক সময় প্র্যাকটিক্যাল অনেক ক্ষেত্রে এখন 200 নেই। তারপরে সিগন্যাল ইজ নর্মালাইজ। নর্মালাইজ মানে হলো যে তুমি একটা স্ট্যান্ড, একটা কি বলা, যেমন যেমন আমরা 0.1 মিলি বলি, 0.2 মিলি, তো 0.12 দরকার কি, আমি যদি একে 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 1 হয়ে গেল। সেই জন্যই এটাকে নর্মালাইজ করে নেওয়া হয়। যেমন এখানে উনি করেছিল, আমিও তাই করি, আমার অ্যালগরিদমে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ভাগ করে দিই সবগুলোকে। তাহলে কি দাঁড়ালো, ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে যদি ভাগ করে দেবে, সর্বোচ্চ ভ্যালু কত হবে 1, বাকিগুলো লেস দেন 1, তাহলে তোমার সব ভ্যালুগুলো হবে বিটুইন 0 অ্যান্ড 1। স্ট্যাটিস্টিক্সও কিন্তু সব জায়গায় অ্যালগরিদমটা ইউজ করে নর্মালাইজড করে, তার মানে ভ্যালুগুলো 0 to 1 এর মধ্যে চলে আসছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে যে কোনো সিগন্যালকে তুমি যদি ভাগ করো সবটাকে, পুরোটাকে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হবে 1 আর মিনিমাম ভ্যালু হতে পারে 0। তার মানে কি, সব সিগন্যাল বিটুইন 0 অ্যান্ড 1। তাহলে তুমি চিন্তা করে দেখো, আমাদের কনসেপশনে কিন্তু বুঝতে তখন সোজা হয় যে 0 অ্যান্ড 1 এর মধ্যে কোন জায়গায় আছে তুমি। সেই জন্য এটা ইচ্ছা করেই করা হয় যে মানুষের পারসেপশন বোঝার জন্য আমরা নর্মালাইজ করে ফেলি, ট্রু ভ্যালুটা রাখি না। আমরা পেজ 3 তে চলে যাই। ওকে, তাহলে পেজ 3 তে আমরা পেজ 2 এর কন্টিনিউশন, যে বালদা অ্যালগরিদমের কনসেপ্টটা প্রথম দিয়ে দিলাম, সে ফিল্টার করেছিল, কোন রেটে স্যাম্পল করেছিল,
তারপরে 8th অর্ডার বাটারউড ফিল্টার ব্যবহার করেছিল, তারপরে নচ ফিল্টার যেগুলো 60 হার্টজ কে মিনিমাইজ করেছিল। এরপরে আসল যেটা, যে আমরা কিউআরএস টা বের করব, ওগুলোর উদ্দেশ্য ছিল আগে যে কথাগুলো বললাম, ওটার উদ্দেশ্য ছিল যে নয়েজ গুলোকে মিনিমাইজ করে ফেলা। ওকে, এখন আমরা ধরে নিলাম যে আমার সিগন্যালটা মোটামুটি নয়েজ ফ্রি হয়ে গেছে। এখন আমরা কি বের করতে চাবো? কিউআরএস ডিটেক্ট করতে চাবো, কোন জায়গায় কিউআরএস আছে। আর তাহলে আমরা মোটামুটি বের করে ফেলতে পারবো যে ট্রু সিগন্যালটা কিরকম। তাহলে আমরা আগে বলেছি যে কিউআরএস এর বেলায় আমরা ডেরিভেটিভ নেব। তাহলে সবগুলোই অ্যালগরিদম হচ্ছে ডেরিভেটিভ বেসড, কারণ পি ওয়েভ বলো, কিউ ওয়েভ বলো, পিকিউ সেগমেন্ট বলো, এসটি সেগমেন্ট বলো, এদের ডেরিভেটিভ ভ্যালুটা অনেক কম হবে, কারণ তার অ্যামপ্লিটিউড সময়ের তুলনায় বেশ কম। কিন্তু কিউআরএস এর অ্যামপ্লিটিউড প্রায় 10 গুণ বেশি, টাইম মোটামুটি একই, তাহলে ডেরিভেটিভটা 10 গুণ বেশি হবে। তাহলে স্মার্ট ডিসিশন কি, যে আপনি পুরো সিগন্যালে সব জায়গায় ডেরিভেটিভ নেন, তাহলে যেখানে ডেরিভেটিভ অনেক বেশি পাবেন সেই জায়গাটাই হচ্ছে কিউআরএস। আচ্ছা, তাহলে দেখো ও 3 পয়েন্ট ফার্স্ট ডেরিভেটিভ ইউজ করেছে। ইকুয়েশনটা এখানে আমাদের মানে যুক্তি খুব একটা নাই, উনি যা ব্যবহার করছে আমাদের তাই ফলো করতে হবে। সে ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালু y0n কিভাবে নিয়েছে, x মানে হলো গিয়ে ডাটা ভ্যালু, অর্থাৎ ইসিজি ডাটা, y তার ডেরিভেটিভ ভ্যালু। ফার্স্ট ডেরিভেটিভ ওই ইকুয়েশন 1 অনুসারে সে করেছে। তারপরে তো সেকেন্ড ডেরিভেটিভ সে বের করেছে ইকুয়েশন নাম্বার 2 তে, যেটা দেওয়া আছে, এটা তার সেকেন্ড ডেরিভেটিভ। মনে রাখতে হবে এটা হলো নিউমেরিক্যাল ডিফারেন্স ইকুয়েশন। একটা আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখি যেমন ডিভিডিটি বা ডিএডিটি অ্যামপ্লিটিউড, কিন্তু রিয়েল লাইফে কি আছে, ওখানে তো আমার কোনো ইকুয়েশন নাই, ওখানে তো আমার ডাটা আছে। তো সেই ডাটার থেকে আমাদের বের করতে হবে। তোমরা তো নিউমেরিক্যাল কম্পিটিশন পড়েছো কিনা, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, সেখানে তোমার কিভাবে ডিসক্রিট ভ্যালু থেকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করা যায় সেসব ইকুয়েশন গুলো আছে, বা কনসেপ্ট গুলো তো আছে, ইকুয়েশনও আছে। তো ওইভাবে আমরা ফার্স্ট ডেরিভেটিভ উনি সেকেন্ড ডেরিভেটিভ বের করেছে। তারপরে সে ওয়েটেড ভ্যালু নিছে, ইকুয়েশন 3টা দেখো, অর্থাৎ সে দেখো সেই ডেরিভেটিভের মধ্যে ফার্স্ট ডেরিভেটিভ 1.3 নিয়েছে, সেকেন্ড ডেরিভেটিভ 1.2, লজিক্যাল। সেকেন্ড ডেরিভেটিভ আমি একটু কম ভ্যালু দিলাম, কিন্তু 1.3 কেন 1.1 কেন আই ডোন্ট নো। সে হয়তো অনেক এক্সপেরিমেন্ট করে দেখেছে এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইজি হয়। তারপরে সে পুরো আউটপুটটা y20 হচ্ছে আউটপুট, এটা স্ক্যান করেছে উইথ থ্রেশহোল্ড 1। কেন থ্রেশহোল্ড 1? ওই যে আগে আমরা নরমালাইজ করে নিয়েছি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যদি ইসিজির হয়ে থাকে, সবচেয়ে ভ্যালু বেশি কার হওয়ার কথা? কিউআরএস এর হওয়ার কথা, কারণ সেইটা সবচেয়ে হাইয়েস্ট অ্যাম্পলিটিউড। তাহলে ওইটা ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে থ্রেশহোল্ড সে 1 করেছে। পরে লেখছে থ্রেশহোল্ড ইজ ক্রসড, সাবসিকুয়েন্ট 8 subsequent values are tested. At least 6 data pass the threshold, তাহলে সে নিচে। আচ্ছা, 8 samples QRS complex। তাহলে এই যে ভ্যালু গুলো নিল, ডেরিভেটিভ বের করলো, ডেরিভেটিভ বের করে যে যেখানে আমার কিউআরএস ফার্স্ট পিক পেয়ে গেলাম ডেরিভেটিভ, তাহলে এরপর উপরে খেয়াল রেখো ওইটা স্যাম্পলিং করেছে 200 হার্টজে, ঠিক আছে, আর উইথ হচ্ছে অ্যাবাউট 80 মিলি সেকেন্ড। তাহলে যেখানে আমি ফার্স্ট ডেরিভেটিভ পাবো তার থেকে 8টা ভ্যালু মোটামুটি কিউআরএস এর মধ্যে থাকতে হবে, এটি তো স্বাভাবিক, তাই না? আমরা 200 এটি যে স্যাম্পল করলাম, তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত? 100 হার্টজ। সেখান থেকে এক স্যাম্পল থেকে আরেক স্যাম্পলের টাইম ডিফারেন্স কত? 10 মিলি সেকেন্ড। তাহলে 80 মিলি সেকেন্ড যদি ওর উইথ হয় কিউআরএস এর জেনারেলি, তাহলে ওখানে আমরা কয়টা স্যাম্পল আশা করি? 8টা স্যাম্পল আশা করি। কিউআরএস এর মধ্যে 8টা স্যাম্পল আছে। প্রথম ডেরিভেটিভ যেটা পেলাম ওই যে কিউআরএস এর শুরু, তাহলে এর পর 8টা আমি ভ্যালু যদি পাই হাই ভ্যালু, তাহলে সব কটা মিন করে কিউআরএস। আর যদি এরকম হয় যে আমি একটা পেলাম আর পর আর পাচ্ছি না, তার মানে ওইটা কোনো কারণে নয়েজ, এটা কিউআরএস না। ওকে, সেই জন্য এই ফার্স্ট ডেরিভেটিভটা পেই, তারপরে সে চেক করে দেখতে হয় 8টা সাবসিকুয়েন্ট টেস্ট করে, কমপক্ষে 6টা যদি তার সিস্টেমে, এটা এখনো ইউজ হয়, যে কমপক্ষে 6টাকে যদি দেখি যে থ্রেশহোল্ড ভ্যালুর উপরে গেছে, ওকে, তখন আমরা বলি যে ওকে তাহলে এটা অবশ্যই কিউআরএস। কারণ তুমি জানো যে নয়েজ কন্টিনিউয়াসলি হাই থাকে না, হয়তো কোনো কারণে একটা স্পাইক তৈরি হয়েছে, তাহলে ওখানে আমরা হাই ডেরিভেটিভ পাবো, কিন্তু এরপরে আবার পাবো না। তাহলে এরপরে যদি আমি না পাই, যে 3 4 5 স্যাম্পলে কিন্তু না পাই, তাহলে বুঝতে হবে যে ইট ওয়াজ এ নয়েজ,
এটা মিনিমাইজ করা যায় না, এটা নট এ কিউআরএস। ঠিক আছে, তাহলে সে কমন সেন্স এবং সবকিছু প্র্যাকটিস থেকে এই অ্যালগোরিদমটা ব্যবহার করেছে। এরপরে আমরা চলে যাচ্ছি মার্তি অ্যান্ড রঙ্গরাজ অ্যালগোরিদম। ওকে, তাহলে দেখো ওর স্যাম্পলিং রেট ও 100 হার্টজ করেছে। ওর কনসেপ্টে হতে মনে করেছে যে আসলে 200 করে লাভ নাই, প্র্যাকটিক্যালি যে আমরা ইসিজি দেখি ও 40, 50, 60 হার্টজ এর উপরে হয় না, তাহলে এত বেশি রেটে অর্থাৎ করে আমি ডাউন স্যাম্পলিং। ওর চয়েস, আমাদের কিছু না। তুমি আমরা 100 দিতে পারি, 150 দিতে পারি, 200 দিতে পারি। ওকে, তারপরে সে একটা ব্যবহার করেছে, তার উইথ ছিল 8, যে আমরা এভারেজ করছিলাম না, ফিল্টার করব। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার, মাঝখানে স্যার চলে গেছিল। হ্যাঁ, আমার এখানে, হ্যাঁ মাঝখানে চলে গেছিল, আমি বললাম আবার কি হলো। তাহলে একটা ওরই বিষয়। তাহলে এখানে কি করেছে, মুভিং অ্যাভারেজ ফিল্টার করেছে, যে একটু আগে বললাম। উইন্ডো ছিল 8, তারপরে স্কোয়ার্ড ফার্স্ট ডেরিভেটিভ করে তার স্কোয়ার্ড করেছে। উদ্দেশ্য বুঝতেই পারছো, যে ডেরিভেটিভ করলে নেগেটিভ আসে অনেক সময়, কখনো নেগেটিভ কখনো পজিটিভ আসবে। তাহলে স্কোয়ার করলে তো আসলে তো আমরা পজিটিভ না নেগেটিভ সেটা ধরার চেষ্টা করছি না, আমরা ডেরিভেটিভ নিয়ে বোঝার চেষ্টা করছি যে কিউ শুরু হয়েছে কিনা, ভ্যালুটা হাই কিনা। তাহলে নেগেটিভ হোক পজিটিভ হোক, এটা হাই থাকলে হবে, সেজন্য স্কোয়ার করেছে। আবার স্কোয়ার করলে আরেকটা লাভও আছে, যেমন তুমি যদি 5-এর স্কোয়ার করো কত হবে, 25। আর 10-এর স্কোয়ার করলে 100 হলো। কিন্তু এমনি যদি ডিফারেন্স দেখো, 5 আর 10-এর মধ্যে ডাবল, আর যে আমরা স্কোয়ার করলাম কয় গুণ হয়ে গেল, 4 গুণ হয়ে গেল। তাহলে এটা একটা তার উদ্দেশ্য, যে স্কোয়ার করে পজিটিভও করতে পারলাম, আর যদি যেখানে যেখানে ডিফারেন্স আছে ডিফারেন্স গুলো অনেক বাড়িয়ে নিতে পারলাম, যাতে আমরা ইজিলি ডিফারেন্সটা বের করে কিউআরএস শুরুটা বের করতে পারি। তারপরে ওয়েটেড ভ্যালু নিয়েছে, যে না আগে পিছিয়ে সব ভ্যালুর সাথে একটা সংযুক্তি থাকতে হবে, হঠাৎ এরকম বেশি হঠাৎ কম এটা হিউম্যানের ক্ষেত্রে হয় না। তাহলে উনি ফার্স্ট ডেরিভেটিভ অপারেটর বা যে ইকুয়েশনটা ইউজ করেছে ওটা আমরা লিখেছি। ওকে, ওই যে দেখো এক্স G1n, এটা হচ্ছে রেজাল্টটা, এন হচ্ছে নাম্বার অফ ডেটা পয়েন্ট, আগে আমরা বলেছি n = 8 উনি ব্যবহার করেছিলেন। xn ইজ ডাটা, আর তোমার xn - i মানে আগেরটা, আই তুমি চেঞ্জ করতে থাকো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এইভাবে উনি নিয়েছে। তাহলে আমি দেখো নিচেতে দাগ দিয়ে লিখেছি FOD, এটাই কিন্তু তোমার ডেরিভেটিভটা, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। FOD মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বোঝানোর জন্য লিখছি। ওকে, তাহলে ওই যে ম্যাগনিটিউড সাইনের মধ্যে যেটুকু আছে এটা হলো ফার্স্ট ডেরিভেটিভ। দেখো তার উপরে একটা স্কোয়ার দিয়ে দিয়েছি, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ নেওয়া হলো, ক্যালকুলেট করা হলো, তারপরে তার স্কোয়ার করা হলো, তারপরে n - i + 1 দিয়ে মাল্টিপ্লাই করা হলো। এটাই নামে ওই যে ওয়েটিং, যে ওই এক্সাক্ট ভ্যালু না নিয়ে আমরা ওয়েটেড নিচ্ছি, তার মানে n এর ভ্যালু যত কমবে ওয়েটিং তত কমে আসবে। এইভাবে উনি ফিল্টার করলো, করে স্কোয়ার করে ফার্স্ট ডেরিভেটিভের স্কোয়ার করলেন, করে ওয়েটেড ভ্যালু নিলেন। এটা তার অ্যালগরিদম। তারপর আমরা তাহলে পেজ 4-এ চলে যাই। ওকে, করার পরে উনি তো সব, তোমরা যারা প্র্যাকটিক্যালের দিকেও কাজ করে থাকো বুঝবা যে ডেরিভেটিভ গুলো অনেক সময় অনেক নয়েজ স্পাইক চলে আসে। ওটা উনি নিশ্চয়ই দেখেছিল রিয়েল লাইফে কাজ করতে গিয়ে, সেই জন্য আবার স্মুদিং করেছে। দেখো স্মুদিং দেখো করে GN, এটা হচ্ছে ফাইনাল ডাটা 1/m, J = 0 to m - 1, উনি বোধহয় 8টা ভ্যালু নিয়েছে। ওকে, তার মানে পাশাপাশি আরো 8টা ভ্যালু নিয়ে সে অ্যাভারেজ করে নয়েজটাকে মিনিমাইজ করার চেষ্টা করেছে যদি নয়েজ থাকে। তারপরে উনি ইউজ করেছে পিক সার্চিং অ্যালগোরিদম। তাহলে সব ডেটা সেট
কে সে স্ক্যান করেছে, করে যে পিক ভ্যালুটা পেয়েছে ওই ভ্যালুটা তাহলে জি ম্যাক্স হিসেবে নাম দিতে হবে, জি ম্যাক্সিমাম ভ্যালু এটা। তারপর উনি থ্রেশহোল্ড সেট করেছে যে ম্যাক্সিমাম যেটা হবে তার থেকেও যদি অর্ধেক হয়, তাহলে এর নিচে যদি থাকে তাহলে এটা আসলে কিউআরএস এর পার্ট, এটা অন্য কোনো একটা প্রবলেম। উনি সেট করেছে যে জি থ্রেশহোল্ড ভ্যালু 0.5 অফ দি ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, তারপর উনি সব জিএন ভ্যালু স্ক্যান করেছে যেটা থ্রেশহোল্ডের উপরে, অর্থাৎ থ্রেশহোল্ডের উপরে যেগুলো সেগুলোকে উনি অ্যাকসেপ্ট করেছে, বাকিগুলোকে অ্যাকসেপ্ট করে নাই। তারপরে উনি আরেকটা অ্যালগোরিদম দিয়েছে, দেখো অ্যালগোরিদম যে সেট অফ পিক ভ্যালু বের করেছে। এটা এরকম যে প্রথমে জিএন জি থ্রেশহোল্ড থেকে বেশি তো হতেই হবে, এই সব ভ্যালুগুলো নিতে হবে, কম হলে নেবে না। এবং জিএনটা এর আগের যেগুলো আছে সেগুলোর থেকেও বেশি হইতে হবে, এবং পরে যেগুলো ছিল সেগুলো থেকেও বেশি হইতে হবে। বুঝতে পারো যে এটা কেন, যে কিউআরএস কমপ্লেক্সের কি হয়, ভ্যালুগুলো সবার থেকে বেশি না, ডেরিভেটিভ ভ্যালু বেশি হবে না, এর আগের পি ওয়েভ বা পি কিউ সেগমেন্ট এবং এসটি সেগমেন্ট বা টি ওয়েভ, এদের ভ্যালু ডেরিভেটিভ ভ্যালু অনেক কমই হবে, তাই না? তাহলে যারা থ্রেশহোল্ডকে ক্রস করেছে এবং আমি যে থ্রেশহোল্ড গুলো ভ্যালুগুলো আমরা পেলাম এর আগের গুলো থেকেও বেশি হইতে হবে, পিছনের গুলোর থেকেও বেশি হইতে হবে। পিছনের গুলো হলো পি ওয়েভ পি কিউ সেগমেন্ট, আর আগের গুলো হলো এস টি সেগমেন্ট। ওকে, তাহলে আমি ঠিক কিউআরএস কমপ্লেক্সটাকে ধরতে পারছি, ওই অ্যালগোরিদমটা উনি ইউজ করেছে। তাহলে এই অ্যালগোরিদম ইউজ করে, মানে এই কনসেপ্ট থেকে ওই অ্যালগোরিদমটা লেখাটা আর কি। তাহলে যে সেট অফ পি ভ্যালুস পেলাম 7টা 8টা যেটাই হোক, বোঝাই যাচ্ছে যে উনি আরো তো এখানে লেখেন নাই, অবভিয়াসলি আমি শুরু করেছি, এখানে চেক করেও দেখেছি যে এই পিক ভ্যালু কয়টা হবে, 8টার থেকে বেশি হওয়ার কথা না, 9টার বেশি হওয়া না, যদি হয় তাহলে সামথিং রং, একটা বাদ দিতে হবে কোনো একটা। ওকে, আবার যদি অনেক কম হয় 3-4টে হয় তাহলে বুঝতে হবে সামথিং রং, এখানে 7 থেকে 8টা থাকার কথা, মিনিমাম 6টা, যেটা আগের অ্যালগোরিদম ব্যবহার করেছে উনি হয়তো ওইটাই ব্যবহার করেছেন, কিন্তু এখানে বইয়ের মধ্যে বা উনি লেখেন নাই, হয়তো উনি ভাবছে যে এটা তো আছেই, প্লাস এই যে নতুন অ্যালগোরিদম উনি যেটা দিলেন এটা উনি ব্যবহার করছে, এই নামেই ওনার পরিচিতি, এই অ্যালগোরিদমটা উনি দিয়েছিলেন। ওকে, এরপরে আমরা যাবো পেন টপকিন্স অ্যালগোরিদম ফর কিউআরএস ডিটেকশন। এটাই স্যার আজকাল আমাদের আর সবচেয়ে বেশি ব্যবহার মিটিং হয়। টাইম স্যার 2 মিনিট 30 সেকেন্ডের মতো আছে স্যার। কালকে আবার একটা দিবা, আবার একটা মিটিং দেওয়া যাবে জি আজকেই স্যার, নাকি? এই এই লিঙ্কে ঢোকা তাহলে যাবে। কি করতে হবে? স্যার এই লিঙ্কে ঢুকলেই হবে, তাহলে আবার কি 5 মিনিট শেষ পরে হওয়ার ঢুকতে পরে। হবে? স্যার 2 মিনিট পরে ঢুকলেই হবে। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, এটা শেষ হয়ে গেলে আমরা আবার ঢুকবো। তাহলে তখনই আমরা পেন টপকিন্স অ্যালগোরিদম আলোচনা করবো, এখন তাহলে একটু রিল্যাক্স করো, বোঝার চেষ্টা করো। Okay? এটা কিন্তু বেশিরভাগ সময় পরীক্ষায় পেন টপকিন্স অ্যালগোরিদম আসে, কারণ এটা ওয়াইডলি ব্যবহার হয়, যে ইসিজি সিগন্যাল অ্যানালাইসিস করতে হলে এটা খুব বেশি ব্যবহার হয়। জটিলও আছে, আজকে তো আমরা সবটা পড়তে পারবো না, পরে আমরা এক সময় হলে আমরা ফটোকপি করে দিব, ওইটা দেখে তোমরা কিছুটা মুখস্থের মতো করতে হবে আর কি, কিছুটা বুঝতে পারা যাবে আর কিছুটা মুখস্থের মতো করতে হয় আর কি, পরীক্ষার জন্য। কিন্তু বাস্তব জীবনে কাজ করতে হলে নিজে বসে বসে সব ঠিক করতে হয়, কিন্তু পরীক্ষার সময় তো বোঝার সময় নাই, তোমার এতগুলো প্রশ্নের উত্তর দিতে হয়, সমানে লিখতে হয়, এরকম তো সময় না যে আমি একটু চিন্তা করি তারপর এক লাইন লিখলাম, তারপর একটু ক্যালকুলেশন আরেক লাইন লিখলাম, তাহলে তো আর তুমি যত ব্রিলিয়ান্টই হও প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে পারবা। এটাই তো আমাদের পরীক্ষার সিস্টেম, দুর্ভাগ্যক্রম। এই জন্য অনেক সময় আমরা মুখস্থ করতে হয় আমাদের সিস্টেমে, সেই জন্য আমরা ধরো আমি অনেকগুলো লিখে দিয়েছি, তাতে বুঝতেও পারো, মোটামুটি তোমার একটা কি বলে পরীক্ষার প্রিপারেশনের মোটামুটি একটা হয়ে আসে। তারপরে আমরা যখন নর্মাল অবস্থা ইনশাল্লাহ ফিরে যাব, তখন যে যে বই বা যেখান থেকে নিয়েছি ওটা তোমাদেরকে হ্যান্ড ওভার করে ফটোকপি করে নিলে তখন বাকি অংশ 2-4টা লেখাটাকে এক্সট্রা লেখা, যারা একটু বেশি জানতে চাও তাদের জন্য হয়তো কাজে লাগে। তাহলে আমরা পেন টপকিন্স অ্যালগরিদম ফর কিউআরএস ডিটেকশনে যাব, সেখানে দেখো ও স্যাম্পলিং রেট 200 হার্টজ রেখেছে, এটা এখনো স্ট্যান্ডার্ড পৃথিবীতে, যে 200 হার্টজ রাখে। তারপরে কাট অফ ফ্রিকোয়েন্সি লো পাস ফিল্টারের জন্য উনি ব্যবহার করেছেন 11 হার্টজ, হয়তো ওনার অভিজ্ঞতা থেকে ইউজ করেছে, যে এর নিচে সিগন্যাল ফ্রিকোয়েন্সি থাকে না, ফলে একটা ডিলে তৈরি হয় হুইচ ইজ অ্যাবাউট 25 মিলি সেকেন্ড। তারপরে উনি 60 হার্টজ নচ ফিল্টার ব্যবহার করেছেন, আর যেসব দেশে ইলেকট্রিসিটির তোমার লাইন ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, সেখানে ব্যবহার করতে হবে 50 হার্টজ, কিন্তু যেহেতু আমেরিকান লোক ছিলেন, ইউরোপিয়ান, ওদেরকে
এটা 60 হার্টজ ছিল।